শুরু করছি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর লেকচার। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমাদেরকে বলে যে এনার্জি কনজার্ভড, এনার্জি এক ফর্ম থেকে অন্য ফর্মে কনভার্ট হয়, টোটাল এনার্জি কনস্ট্যান্ট। তো একটা প্রসেস যখন হয়, একটা থার্মোডাইনামিক প্রসেস যখন হয়, তখন আমরা হিট ব্যালেন্স মানে মাস এনার্জি ব্যালেন্সের ইকুয়েশনে দেখেছি যে আলটিমেটলি একটা প্রসেসের ইনলেটে যা আমার এনার্জি ট্রান্সফারের যে মোড গুলো রয়েছে, হিট ট্রান্সফার, ওয়ার্ক ট্রান্সফার, মাস ট্রান্সফার, আর আউটলেটে যেগুলো বের হয়ে যাচ্ছে, তার মানে নেট নেট হিট ট্রান্সফার, ওয়ার্ক ট্রান্সফার বা মাস ট্রান্সফার যেগুলো হলো, তার মানে নেট এনার্জি ট্রান্সফার যেগুলো হলো, দ্যাট ইজ ইকুয়াল টু সিস্টেমের যে এনার্জি কন্টেন্টের চেঞ্জ হলো সেটা। তার মানে সিস্টেমের ইন্টারনাল এনার্জি যা চেঞ্জ হলো, যা কাইনেটিক এনার্জি চেঞ্জ হলো, যা পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হলো। তো এই এনার্জি কনজার্ভড এই প্রিন্সিপাল ওপর বেস করে আমাদের থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল রয়েছে। এবার থার্মোডাইনামিক্স এর সেকেন্ড ল ইকুয়ালি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? মানে আমি বলতে পারি একটা প্রসেস, থার্মোডাইনামিক প্রসেস তখনই হবে, তখনই হওয়া সম্ভব যদি ফার্স্ট ল এবং সেকেন্ড ল একসাথে মেনটেন্ড হয়। মানে এটা ভাবা যেতে পারে একটা সিরিজে কানেকশনের মতো। মানে একটা লাইন, তারপর একটা সুইচ আছে, দ্যাট ইজ ফার্স্ট ল। তারপরে ওই লাইনেই আবার একটা সুইচ আছে, সেটা হচ্ছে সেকেন্ড ল। তারপর আমার আমি ভাবতে পারি যে দুটো সুইচই যদি অন থাকে, তবে গিয়ে আমার সার্কিটে যদি একটা বাল্ব থাকে সেটা জ্বলবে। তার মানে ইটস এ সিরিজ কানেকশন। আমি যদি একটু পিক্টোরিয়াল দেখাই এবং সেকেন্ড ল শুরু করার জন্য একটা ইন্ট্রোডাক্টরি যে পোর্শন, সেগুলো আমরা এইভাবে ভাবতে পারি যে একটা প্রসেস তখনই সম্ভব যদি এই দুটো সুইচই আমার অন থাকে, দ্যাট ইজ ফার্স্ট ল আর সেকেন্ড ল, তবে গিয়ে এই প্রসেসটা কমপ্লিট হয়। তাই সেকেন্ড ল আমার ইকুয়ালি ইম্পর্টেন্ট, জানতে হবে। এবার শুরু করছি এইভাবে, একটা আমাদের ডে টু ডে লাইফের ঘটনা দিয়ে। আমার কাছে যদি একটা হট কফি মাগ থাকে, যার টেম্পারেচার অবভিয়াসলি সারাউন্ডিংস এর থেকে হায়ার, সারাউন্ডিংস, দিস ইজ মাই সিস্টেম, তাহলে এর টেম্পারেচার ইজ গ্রেটার দেন টি সারাউন্ডিংস। তো তাহলে কি হবে যদি আমি কিছু সময় এটাকে কফি মাগটাকে এখানে রেখে দিই এনভায়রনমেন্টে, ইভেনচুয়ালি হিট ট্রান্সফার হয়ে এর টেম্পারেচারটা কমে যাবে। এবং কতক্ষণ হিট ট্রান্সফার হবে? না, যতক্ষণ সারাউন্ডিংস এর সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে আসছে। কিন্তু আমি যদি পরিমাণের দিক থেকে ভাবি, চিন্তা ভাবনা করি, আমাদের সারাউন্ডিংস এ কত এনার্জি আছে, কত হিট আছে, তাই না? সেই মানে অ্যামাউন্ট অফ হিটটা তো অনেক, রাইট? মানে আমার এনভায়রনমেন্টের টেম্পারেচার আজকে যদি এই মুহূর্তে দাঁড়িয়ে 25 ডিগ্রি সেলসিয়াসও হয়, তো তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস এই টেম্পারেচারটাকে মেনটেন করার জন্য যে এনার্জিটা লাগে, যে হিটটা লাগে, তো সেটার অ্যামাউন্ট তো হিউজ। কফি মাগেতে অল্প একটু আহ, গরম জল, তার সাথে কফি, মিল্ক এসব রয়েছে, তার মধ্যে এনার্জি কন্টেন্ট কতটুকু হবে? এটা যদি 5 জুল হয়, ওটা আমার 5 মিলিয়ন জুল বা তারও বেশি, রাইট? তাহলে যদিও এনার্জি কন্টেন্ট সারাউন্ডিং এর অনেক বেশি, তবুও তো সারাউন্ডিং থেকে এনার্জি গিয়ে কফিটাকে তো আরো গরম করে দিচ্ছে না। তার মানে প্রসেসটা, হট কফিটাই কুল ডাউন হচ্ছে, উল্টোটা তো হচ্ছে না ন্যাচারালি।
তো ন্যাচারালি এই প্রসেসটা হওয়া সম্ভব না। কারণ হচ্ছে শুধুমাত্র কোয়ান্টিটি দেখলেই হয় না। এখানে কোয়ান্টিটি ম্যাটার করে না। কোয়ালিটি অফ এনার্জিও একটা ইম্পর্টেন্ট টার্ম। সেটা আমরা at least রিয়ালাইজ করতে পারছি, রাইট? তো সেকেন্ড ল অফ থার্মোডায়নামিক্স সেই ধরনের কনসেপ্টকে ইন্ট্রোডিউস করে। যে প্রসেস, যেগুলো ন্যাচারাল প্রসেস, সেগুলো ওয়ান ওয়ে। সেটা সার্টেন ডাইরেকশনেই হবে, নট ইন দ্য রিভার্স ডাইরেকশন। ন্যাচারালি রিভার্স ডাইরেকশনটাতে হবে না। তাহলে তাকে যদি রিভার্স ডাইরেকশনে ঘটাতে হয়, তাহলে বাইরে থেকে আমাকে একটু ওয়ার্ক ইনপুট করতে হবে। কিছু একটা মোটিভ ফোর্স আমাকে অ্যাপ্লাই করতে হবে, যার ফলে সেটা রিভার্স ডাইরেকশনে হলেও হতে পারে, রাইট? আরো একটা এক্সাম্পল দিয়ে ভাবা যেতে পারে। একটা ইলেকট্রিক্যাল সার্কিটে যদি রেজিস্ট্যান্স থাকে, তাহলে কারেন্ট ফ্লো করলে আমরা জানি হিট জেনারেট হয়। সেই হিটের অ্যামাউন্ট হচ্ছে I²RT। আমরা ফর্মুলা ডিরাইভ করে পড়েছি, রাইট? তো এখন উল্টোটা যদি করি, আমি এখানে কারেন্টের সেটআপে কোনো কারেন্ট মানে এই সার্কিটে কোনো কারেন্ট ফ্লো করছে না। আমি এখানে হিট দিতে থাকছি। তাহলে কি এখানে কারেন্ট ফ্লো হবে? The answer is no. এই সিম্পল সেটআপে হবে না। তো তো যেটার জন্যই বললাম যে প্রসেস ন্যাচারালি ওয়ান ওয়েতে হচ্ছে, রাইট? আরো একটা এক্সাম্পল যদি ভাবা যায়, যে আমার ঠান্ডা মানে একটা জলের টেম্পারেচার একটা সার্টেন টেম্পারেচার আছে কিছু টি। এবার একটা প্যাডেল হুইল দিয়ে আমি এখানে ওয়ার্ক ইনপুট করে যাচ্ছি। তো এর টেম্পারেচার কিন্তু কিছুটা হলেও রাইজ হবে, আপ হবে, এবং সেই হিটটা মেবি বাইরে বের হতেই পারে। কিন্তু উল্টো ঘটনাটা যদি করি, আমি এখানে যদি হিট দিতেই থাকি, এখানে কিন্তু এই রোটেশন মানে এটা হিট দিতে থাকলে এখানে এই রোটেশনটা ক্রিয়েট হবে না। মানে ওয়ার্ক অলওয়েজ কনভার্টস ডাইরেক্টলি অ্যান্ড কমপ্লিটলি টু হিট, বাট নট দ্য রিভার্স। হিট থেকে ওয়ার্ক পাবো না। তার মানে কি? ওয়ার্কের কোয়ালিটি ওয়ার্কের কোয়ালিটি বেটার দ্যান হিট, রাইট? আচ্ছা, আরো আমাদের থার্মোডাইনামিক্স এর ডিসকাশনকে কন্টিনিউ করতে গেলে কয়েকটা টার্মিনোলজি আমাদের লাগবে, এবং সেই সম্পর্কেও আমাদের একটু আইডিয়া থাকা দরকার। ইরেসপেক্টিভ অফ আমার হ্যালো। তো ইরেসপেক্টিভ অফ আমার ফার্স্ট ল বা সেকেন্ড ল এর ডিসকাশন, আমার এই ধরনের রিভার্সিবল প্রসেস, ইরিভার্সিবল প্রসেস, এগুলো সম্পর্কে একটা আইডিয়া থাকা দরকার। তো আমরা অলরেডি জানি যে রিভার্সিবল প্রসেস কাকে বলবো না, যেখানে প্রসেসটাকে যদি আমি রিভার্স করি, তাহলে মানে একটা প্রসেস হলে সার্টেন স্টেট থেকে তো আরেকটা স্টেটেতে যাবে। এখন প্রসেসটাকে যদি আমি রিভার্স করি, তাহলে সিস্টেম বা সারাউন্ডিংস এর কোন রকম যেন চেঞ্জ না থাকে, মানে আগের কন্ডিশনেই যদি ফিরে যাই, তাহলে তাকে রিভার্সিবল প্রসেস বলতে পারি। তো রিভার্সিবল প্রসেস ইন রিয়ালিটি একটা আইডিয়াল কনসেপ্ট। এটা কিন্তু মানে ইন রিয়েলিটি খুবই মানে অ্যাচিভ করা খুবই কষ্টসাধ্য, এবং ইরিভার্সিবল প্রসেসের ডেফিনিশনটা তো খুবই সহজ, যে যেগুলো রিভার্সিবল নয় সেই প্রসেসগুলোই ইরিভার্সিবল। এখানে একটা ডে টু ডে লাইফের একটা ইভেন্ট বলেছে যে কখন আহ, আমরা রিভার্সিবল প্রসেস পেতে পারি। তো বলছে যে মিস্টার রাইট অ্যান্ড মিসেস রাইট এরা হচ্ছে আইডিয়ালাইজেশন, রাইট? কারণ একজন মানুষ হিসাবে সে কখনোই কোনো ভুল করবে না, এটা হতে পারে না। তার জন্য নামটাও ইন্টারেস্টিংলি দিয়েছে যে মিস্টার রাইট অ্যান্ড মিসেস রাইট। এবং তারা চিন্তা ভাবনা করলো যে তারা আহ, উম,
এইভাবেই এইভাবেই তারা থাকবে, সেটেল ডাউন আর বাউন্ড টু রিমেন অ্যাজ মিস্টার রাইট অ্যান্ড মিসেস রাইট। তারা এইভাবেই একটা ফ্যামিলিতে যদি থাকতে চায়, তাহলে তাদের আল্টিমেট রেজাল্ট কিন্তু যেটা হবে সেটা হচ্ছে দে উইল রিমেন অ্যাজ মিস্টার অ্যান্ড মিসেস সিঙ্গল ফর দ্য রেস্ট অফ দেয়ার লাইফ। কারণ তারা একসাথে থাকলে বেসিক্যালি পসিবল না। এটা একটা আইডিয়ালাইজেশন। প্র্যাকটিক্যালি এটা পসিবল না। কারণ কনফ্লিক্ট হতে বাধ্য। সিমিলারলি, a person who insists on perfection in friends, তাহলে তার কি হবে? He or she will have no friend. এটাই হবে ইন রেজাল্ট। তো সিমিলারলি আমরা আহ, একটা প্রসেস, রিভার্সিবল প্রসেস খুঁজে বের করা নেক্সট টু ইম্পসিবল। এটা একটা আইডিয়ালাইজেশন কনসেপ্ট। সেই কনসেপ্ট কেন আমরা দেখি বারবার? যে আমাদেরকে তো আমার একটা প্রসেস আইডিয়াল হলে কতটা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পেতে পারতাম, দ্যাট মিনস দ্য আপার বাউন্ড, এটা তো আমার জানা দরকার। তো সেই জানাটার, সেই নলেজটার জন্য আমার এই আইডিয়ালাইজেশনের কনসেপ্টটা দরকার, এবং আমি রিভার্সিবিলিটি গুলো কতটা পর্যন্ত মিনিমাইজ করতে পারি সেই ডিরেকশনে যদি কাজ করি, তাহলে আমরা একটা সাইকেলের এফিসিয়েন্সি বাড়াতে পারি। এই জন্য আমাদের এই রিভার্সিবল প্রসেস সম্পর্কে আইডিয়াটা থাকা দরকার। তো রিভার্সিবলের মানে না হওয়ার পিছনে কারণ বা ইরিভার্সিবিলিটির কজ গুলো তাহলে কি? আগে দেখে নেওয়া যাক রিভার্সিবল প্রসেসের এক্সাম্পল। ফ্রিকশনলেস পেন্ডুলাম বা খুবই স্লো প্রসেসে হওয়া একটা এক্সপানশন বা কম্প্রেশন প্রসেস, এগুলো রিভার্সিবল প্রসেসের এক্সাম্পল। এবার ইরিভার্সিবিলিটির কিছু এক্সাম্পল, যেটা বললাম যে ফ্রিকশন যদি থাকে ইরিভার্সিবিলিটি হবে। হিট ট্রান্সফার থ্রু, হিট ট্রান্সফার কখন হয়? হিট ট্রান্সফার তো হয় একটা টেম্পারেচার ডিফারেন্স থাকলে তবেই। কিন্তু যদি ফাইনাইট টেম্পারেচার ডিফারেন্স থাকে, তাহলে সেই হিট ট্রান্সফার প্রসেসটা নিজে ইরিভার্সিবল। ফাইনাইট বলতে কিরকম? না, যদি 5 ডিগ্রি আর 20 ডিগ্রি এর মাঝে 15 ডিগ্রি সেলসিয়াসের গ্যাপ, এটা একটা যথেষ্ট বড় ভ্যালু। মানে এমনিতে বলছে যদি হিট ট্রান্সফার শুধুমাত্র ডেল্টা টি, মানে খুবই যেখানে ডেল্টা টির ভ্যালু খুবই কম, খুবই কম, সেই রকম টেম্পারেচার ডিফারেন্স দিয়ে যদি কোয়াজি স্ট্যাটিক ম্যানারে যদি হিট ট্রান্সফার হয়, তখন তাকে রিভার্সিবল ভাবতে পারি। কিন্তু এই 2 ডিগ্রি 5 ডিগ্রির মধ্যে হিট ট্রান্সফার বা 5 ডিগ্রি 20 ডিগ্রির মধ্যে হিট ট্রান্সফার, এগুলোর মধ্যে ইরিভার্সিবিলিটি আছে। ফাস্ট কম্প্রেশন, ফাস্ট এক্সপানশন বা আনরেস্ট্রেন্ড এক্সপানশন, অনিয়ন্ত্রিত এক্সপানশন, এগুলো সবগুলোতেই কিন্তু ইরিভার্সিবিলিটি রয়েছে, রাইট? এবার অন্য কনসেপ্ট, হিট ইঞ্জিন। হিট ইঞ্জিনের কনসেপ্টে আমরা আসছি। তো হিট ইঞ্জিন এই কনসেপ্টে কি বলছে? যে আমি হিট একটা ইঞ্জিনেতে ইনপুট হিসাবে দিয়ে সেখান থেকে আমাকে অবশ্যই আরেকটা, মানে এটা যদি আমার সোর্স হয়, সোর্স, তাহলে আমাকে সিঙ্ককে হিট রিজেক্ট না করে আমি ওয়ার্ক আউটপুট পেতে পারি না। মানে আমাকে কিছু পরিমাণ হিট রিজেক্ট করতেই হবে। যেমন এখানে এক্সাম্পল হিসেবে 100 মেগাজুলের মধ্যে মেজরিটি 60 মেগাজুল আমাকে রিজেক্ট করতে হচ্ছে, তবে গিয়ে 40 মেগাজুল আমি পেতে পারি ওয়ার্ক আউটপুট হিসাবে। মানে মোস্ট এফিসিয়েন্ট হিট ইঞ্জিন যেটা, যেটা রিভার্সিবল প্রসেসে চলবে, সেও কিন্তু মেজরিটি হিটটাকে ওয়েস্ট হিট হিসাবে ছেড়ে দিতে বাধ্য। এটাই এই স্লাইডেতে দেখানো হয়েছে। এখানে
এখানে যেটা বলছে যে মাস্ট রিজেক্ট, যেটা বললাম আগের স্লাইডে, যে কিছু পরিমাণ হিট অবশ্যই ছাড়তে হবে। এখানে যেমন যে এক্সাম্পলটা দিয়েছে যে রিজার্ভায়ারটা 100°C আছে, আর সিঙ্কটা, এটা সোর্স, ওটা সোর্স, এটা সিঙ্ক। সোর্সটা 100°C আছে আর সিঙ্কটা 20°C। তো তাহলে সেখান থেকে 100 কিলো জুল হিট নিয়ে 30°C এর গ্যাস কিছুটা গরম হয়ে এই লোডটাকে এতটা উপরে তুললো, যার ফলে আমি ভাবতে পারি যে 15 কিলো জুলের মতো ওয়ার্ক আউটপুট পেলাম। কিন্তু এই ওয়ার্ক আউটপুটটা করার পরে আমার এখানে অবশ্যই 85 কিলো জুলের মতো হিট রিজেকশন করতে হবে, যার পরে সেটা আবার তার পুরনো জায়গায় ফিরে আসবে এবং সাইকেলটা আবার রিপিট হবে। তো এখন আমরা একটু ডিসকাস করব যে হিট ইঞ্জিন, হিট পাম্প আর রেফ্রিজারেটর, এগুলোর মধ্যে কি সিমিলারিটি রয়েছে বা ডিসিমিলারিটি রয়েছে সেগুলো নিয়ে একটু ডিসকাশন করব, বা তাদের থার্মাল এফিসিয়েন্সি বা কিভাবে ক্যালকুলেট করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ছবিটা রয়েছে একটা হিট ইঞ্জিনের। হিট ইঞ্জিনের ছবিটার সাথে যদি আমি পাশের রেফ্রিজারেটর বা হিট পাম্প এই ছবিগুলো দেখি, তাহলে অ্যাটলিস্ট একটা গ্রস মিসম্যাচ যেটা পাবো সেটা হচ্ছে ডাইরেকশন অফ হিট ফ্লো। ডাইরেকশন অফ হিট ফ্লোটা কি বলছে, যে এখানে হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে দিকে ন্যাচারালি হিট ফ্লো করে সেদিকে যাচ্ছে, এবং একটা হিট ইঞ্জিনের থ্রু দিয়ে যদি যায়, এখানে কিছু অ্যামাউন্ট যদি হিট রিজেকশন হয় তাহলে এটা কিছু অ্যামাউন্ট ওয়ার্ক আউটপুটও করতে পারে, রাইট? তো তাহলে এর এফিসিয়েন্সি, থার্মাল এফিসিয়েন্সি আমাদের সবসময় কি টার্গেট থাকে, যে আউটপুট, আউটপুটটা তো ডাব্লিউ নেট ডিভাইডেড বাই ইনপুট কত দিয়েছিলাম, কিউ ইন, রাইট? তাহলে এমনিতে কিউ ইন সমান ডাব্লিউ নেট প্লাস কিউ আউট, কারণ এইটাই তো ইনপুট আর এই দুটো আউটপুট। তাহলে সেই সেন্সে আমি এটাকে লিখতে পারি যে কিউ ইন মাইনাস কিউ আউট, রাইট? ডাব্লিউ নেটটাকে ডিভাইডেড বাই কিউ ইন। তাহলে কি দাঁড়ালো, যে এফিসিয়েন্সি 1 মাইনাস কিউ আউট বাই কিউ ইন। তো এটা গেল এফিসিয়েন্সির ফর্মুলা, এটা স্ট্যান্ডার্ড ফর্মুলা, কোনো ডাউট থাকার কথাও না। কিন্তু এবার আমরা যদি একটা রেফ্রিজারেটর দেখি বা একটা হিট পাম্প দেখি, এই দুটোর মধ্যে কিন্তু প্রচুর সিমিলারিটি। মানে সিমিলারিটি বলতে সাইকেলটার যদি আমরা ভালোভাবে খেয়াল করি তাহলে দেখতে পাবো এখানে আর লেখা আছে, এখানে এইচপি লেখা আছে। এছাড়া আর হিটের ডিরেকশন বা অন্য মেজার যে লেভেল গুলো, দ্যাট ইজ কিউএল, ডাব্লিউ নেট, কিউএইচ, এখানেও কিউএল, ডাব্লিউ নেট এবং কিউএইচ সবই একই। তো তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে যে এদের ডিজায়ার্ড আউটপুট। আমি ইনপুট হিসাবে তো ডাব্লিউ নেটই দিচ্ছি দু জায়গাতে, এখানেও ডাব্লিউ নেট, এখানেও ডাব্লিউ নেট ইনপুট হিসাবে দিচ্ছি। কিন্তু একটা হিট পাম্প থেকে আমি চাই তার অ্যাপ্লিকেশন এরিয়াটা যেহেতু ঠান্ডার জায়গাতে একটা ঘরকে গরম রাখার জন্য ব্যবহৃত হয়, তাই সেখানে ডিজায়ার্ড আউটপুটটা হচ্ছে কিউএইচটা। আর রেফ্রিজারেটরের কাজ হচ্ছে একটা স্পেসকে কতটা ঠান্ডা রাখতে পারি, দ্যাট ইজ কিউএলটা কতটা হিট রিজেক্ট করতে পারি। তো এই ডিজায়ার্ড আউটপুটের উপরে বেস করে এদের এফিসিয়েন্সি হলো, আপাতত আমি রেফ্রিজারেটরের জন্য যে এফিসিয়েন্সির ফর্মুলাটা লিখছি, তাহলে আউটপুটটা হচ্ছে কিউএল ডিভাইডেড বাই ইনপুটটা হচ্ছে ডাব্লিউ নেট, রাইট? আর হিট পাম্পের জন্য সেটা হচ্ছে কিউএইচ ডিভাইডেড বাই ডাব্লিউ। এখন ঘটনা হচ্ছে যে এফিসিয়েন্সি আমরা
সচরাচর যেটা দেখে এসছি যে এফিসিয়েন্সি কখনোই 100% এর বেশি হয় না। কিন্তু এখন বিশেষ করে এই রেফ্রিজারেটরটার জন্য আমি কি বলতে পারি যে ওই যে রেশিওটা যেটা লিখেছি আমি যে QL বাই W নেট এটা 1 এর থেকে কম হবেই এই ভ্যালুটা। এরকম গ্যারান্টি দিয়ে বলার কোনো জায়গা নেই। হিট পাম্পের জন্য হয়তো বলা যেতে পারত, কারণ ইনপুট হিসাবে QL আর W নেট, এই QL আর W নেট অ্যাড হয়ে গিয়েই QH, সরি, হিট পাম্পের জন্যও বলা যাবে না, হিট পাম্পের জন্যও বলা যাবে না, ভেরি সরি। কারণ হচ্ছে যে হিট পাম্পের জন্য অলওয়েজ অলওয়েজ ইট ইজ গ্রেটার দ্যান 1 হবেই আর কি। কারণ এই QL আর W নেট অ্যাড আপ হয়ে তো QH হচ্ছে, এবং আমরা দেখেছি যে কোনোটাই জিরো ভ্যালুর নয়। তো তাহলে ন্যাচারালি QH এর ভ্যালুটা W নেট এর ভ্যালুর থেকে তো বেশি হবেই। যতটা পরিমাণ QL বেশি, ততটা পরিমাণ অ্যাটলিস্ট বেশি হবে। তাহলে নিউমারেটরে 1 এর থেকে মানে তার থেকে বড় টার্ম, নিচে ডিনোমিনেটরে ছোট টার্ম। তাহলে এটা তো 1 এর থেকে বড় হয়েই যাচ্ছে। তো তাহলে এফিসিয়েন্সির মতো একটা জিনিস আমরা ডিরাইভ করার চেষ্টা করছি যেটা 1 এর থেকে বড়, যেটা আমাদের এতদিনের যে ধারণা তার পরিপন্থী। তার জন্য এটাকে আর এফিসিয়েন্সি না বলে কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স এইরকম একটা টার্ম দেওয়া হয়েছে, তার সাফিক্স হিট পাম্প। আর সিমিলারলি এখানেও কেস টু কেস বেসিসে, এখানেও যদিও সবসময় হবে এমনটা বলা যায় না, বাট স্টিল QL বা W নেটের মধ্যে যে কোনো একটা ছোট বড় হতে পারে। আমি তর্কের খাতিরে ধরতেই পারি যে কখনো কখনো এর ভ্যালু 1 এর থেকে কম, 1 এর থেকে বেশি এরকম হতে পারে। কিন্তু তবুও যেহেতু 1 এর থেকে বেশি কোনো কোনো সময় হতে পারে এবং হয়ও, তো তাই আহ, মানে আমি যদি এয়ার রেফ্রিজারেশন সাইকেল দেখি তখন হয়তো 1 এর থেকে কম হবে, বাট নর্মাল যেগুলো হাউস হোল্ড রেফ্রিজারেটরের জন্য সিওপি দেখবো তখন সেটা 1 এর থেকে বেশি হবে। তো যাই হোক, সেটা এক্সাম্পল গেল। তো তার জন্যই এখানেও এটাকে কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স দিয়েই ইন্ডিকেট করা হয়। তো এখন যদি এই দুটোর মধ্যে রিলেশন আমি এস্টাবলিশ করতে চাই, তাহলে আমি অবশ্যই একটা রিলেশন যেটা পেতে পারি যে 1 প্লাস যদি আমি সিওপি অফ আর করি তাহলে কি পাবো, যে 1 প্লাস QL বাই W নেট, রাইট? তাহলে W নেটটা এলসিএম হবে, তাহলে W নেট প্লাস QL, তাহলে W নেট প্লাস QL মানে কি? বেসিক্যালি QH ডিভাইডেড বাই W নেট। তো তাহলে QH ডিভাইডেড বাই W নেট মানে হচ্ছে COP অফ HP। তাহলে COP অফ HP ইজ ইকুয়ালস টু 1 প্লাস COP অফ R। এই একটা রিলেশন আমাদের মাথায় রাখা দরকার। এবং এই যে ডেরিভেশনটা, এখান থেকে আমরা আহ, অনেক কিছু শিখলাম। মানে অ্যাটলিস্ট আমরা থার্মোডাইনামিক্সে থার্মাল এফিসিয়েন্সিকে কেন কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স এরকম টার্মে রাখছি, আর এইচপি মানে রেফ্রিজারেটর এবং হিট পাম্প তাদের মধ্যে সিমিলারিটি থাকা সত্ত্বেও কেন ফর্মুলাগুলো আহ, এইরকম আলাদা আলাদা হচ্ছে, কারণ তাদের ডিজায়ার্ড আউটপুটটাই তো আলাদা। আউটপুট ডিভাইডেড বাই ইনপুট যদি আমার ফর্মুলা হয়, তাহলে তো সেই আউটপুট গুলোকে আমার অ্যাড্রেস করতে হবে। এবং এইভাবে আমরা এই কন্টেন্টটাকে শিখলাম। এবং এরপর আমরা নিউমেরিক্যালসে যাওয়ার আগে আরেকটু থিওরিটিক্যাল কনসেপ্ট দেখে নেব। এবং যেসব জায়গায় একটা জিনিস জেনে রাখা ভালো যে রিভার্সিবল সাইকেল এবং বলা থাকবে, এবং কার্নট, স্পেশালি কার্নট সাইকেল বলা থাকবে, কারণ কার্নট রিভার্সিবল সাইকেলেরই মানে পার্ট আর কি। ওখানে কার্নট প্রসেস সবকিছুই রিভার্সিবল হয়। তো সেই জায়গাতে আমাকে জানতে হবে যে এই প্রপোর্শনালিটি রেশিওটা মেনটেন হয়, মানে আমার অল্প হিট দিলে প্রপোর্শনালিটি টেম্পারেচার বাড়বে। QH ডিভাইডেড বাই QL ইজ ইকুয়ালস টু TH ডিভাইডেড বাই TL, এই প্রপোর্শনালিটি আমার মেনটেন হবে
তার জন্যই আমার এফিসিয়েন্সির ফর্মুলাতে যদি আমার কখনো এইরকম থাকে TL/TH, মানে QL/QH যদি থেকে থাকে, সেটা TL/TH দিয়ে আমি রিপ্লেস করতে পারি, রাইট? তো এই আইডিয়াটা আমার রাখতে হবে। এবার এখানে একটা জিনিস দেখিয়েছে যে 1000 কেলভিন আর 300 কেলভিনের মধ্যে আমার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কিভাবে পেতে পারি? না 1 মাইনাস 300/1000, এই তো আমার ফর্মুলা হবে। তার মানে 700/1000, তার মানে 70%। তো ম্যাক্সিমাম এফিসিয়েন্সি রিভার্সিবল ইঞ্জিন যদি অপারেট করে হিট ইঞ্জিন, তাহলে 70% ইজ দ্য ম্যাক্সিমাম অ্যাচিভেবল এফিসিয়েন্সি। সেখানে আমি যদি বলি যে হ্যাঁ আমার একটা প্রসেস আছে যেটাতে 45% এফিসিয়েন্সি পাচ্ছি, দ্যাট ইজ এ পসিবল ওয়ান, দ্যাট ইজ অ্যান ইরিভার্সিবল হিট ইঞ্জিন। কিন্তু যদি আমি ক্লেম করি যে আমি একটা হিট ইঞ্জিন ডিরাইভ করেছি যেটা এই দুটো টেম্পারেচার সোর্স আর সিঙ্কের মধ্যে অপারেট করছে আর তার এফিসিয়েন্সি 80%, দ্যাট ইজ ইম্পসিবল ওয়ান, রাইট? তো এইরকম ওই যে ফর্মুলাটা বললাম, সেই ফর্মুলাতে আমি যদি সিঙ্কটাকে একটা সার্টেন টেম্পারেচারেতে ধরে রাখি 303, আর সোর্সের টেম্পারেচারটাকে যদি এইভাবে বাড়াই, তাহলে দেখতে পাচ্ছি এফিসিয়েন্সির ভ্যালুগুলো বিভিন্ন হচ্ছে এবং সেই সেই ভ্যালুটা কিরকম রেঞ্জে ভ্যারি করছে সেটা যদি দেখি, যে দেখতে পাচ্ছি সেটা 13 থেকে 67 এইরকম রেঞ্জে কিন্তু ভ্যারি করছে। তার মানে আমার শুধুমাত্র যে মানে এনার্জি কন্টেন্ট থাকলেই হবে না, আমার 350 কেলভিনে থাকা যে এনার্জি সোর্সটা, সেই এনার্জি সোর্সটাতে হয়তো এনার্জি কন্টেন্ট অনেক বেশি আছে, কিন্তু আমার যে সিঙ্ক তার টেম্পারেচার যদি 303 কেলভিন হয়ে থাকে, তাহলে সে কিন্তু 13.4% এফিসিয়েন্সিতেই কাজ করতে পারবে। তো তার জন্যই যেটা আগেও বলেছি যে কোয়ালিটি, এই যে টার্মটা, এই টার্মটা আসে এই জন্যই যে আমার যত হাই টেম্পারেচারের সোর্স থাকবে, সেখানে সেই সোর্সের ওয়ার্ক ডেলিভার করার কোয়ালিটিটা কিন্তু, এনার্জির যে কোয়ালিটিটা, সেটা কিন্তু বেটার। মানে যত থার্মাল এনার্জি হাই, তত কোয়ালিটি বেটার। তো এই গেল এই স্লাইড নিয়ে ডিসকাশন। এবার আমরা একটু যদি নিউমেরিক্যালস গুলো কুইকলি দেখে নিই, তাহলে আমার এই টপিকের ডিসকাশনটা কমপ্লিট হবে। তো এখানে তো হিট ইঞ্জিন নিয়েই যেটা বলা আছে, কেলভিন প্ল্যাঙ্কের যে স্টেটমেন্ট, আমি যদি একটা স্টেটমেন্ট সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আমাকে বলতে হয়, তাহলে আমি এই ধরনের একটা স্টেটমেন্ট বলতে পারি যে ইট ইজ ইম্পসিবল ফর এনি ডিভাইস দ্যাট অপারেটস অন সাইকেল to receive heat from a single reservoir and produce net amount of heat. শুধুমাত্র একটা সিঙ্গেল রিজার্ভার থেকে হিট নিয়ে যাবে এবং সে ওয়ার্ক ডান করে যাবে, দিস ইজ নট পসিবল। তাকে সিঙ্কে ছাড়তেই হবে হিট। এগুলো নিয়ে আমরা অলরেডি ডিসকাস করেছি। হিট পাম্পের এই COP of HP is equals to COP of R plus 1, এটা ডিসকাস করেছি। এই ফর্মুলাগুলোর উপর বেস করেই আমি এই কন্টেন্ট গুলোকে যদি একটু পজ করে সলভ করে নিই, আমি যে কনসেপ্ট ডেলিভার করেছি সেই দিয়ে এগুলো সলভ করা পসিবল। এটা তো ডিরাইভ করেই দেখিয়েছি। এটা একটা ছোট্ট MCQ। এই অঙ্কগুলো আমি যদি কোয়েশ্চেন পেপারটা দেখে একটা জাস্ট হিট ইঞ্জিন এইভাবে এঁকে কোন কোন গিভেন ডেটা রয়েছে এবং তার থেকে কি বের করতে হবে, এগুলো যদি আমি জাস্ট ভিডিও পজ করে করে দেখি, তাহলে খুব ইজিলি করতে পারবো। এখানে একটা ইন্টারেস্টিং অঙ্ক আছে, যে এখানে বলতে চাইছে যে আমার যদি দুটো সোর্স আর সিঙ্কের টেম্পারেচার
ডিফাইন্ড থাকে, তাহলে থার্মাল এফিসিয়েন্সি তো 1 - T2/T1 এইভাবে ডিফাইন করতে পারি, যেখানে হায়ার টেম্পারেচারটা সোর্সটা হচ্ছে T1 এ আর সিঙ্কটা হচ্ছে T2 তে, রাইট? তো তাহলে আমি এই এফিসিয়েন্সিটা বাড়াতে কিভাবে পারি? বাড়াতে পারি যদি আমার এই রেশিওর ভ্যালুটা কমে, রাইট? T2/T1 এটা যদি কমে, তাহলে 1 মাইনাস একটা কম রেজাল্ট পাবো, তার মানে আলটিমেটলি একটা গ্রেটার ভ্যালু পাবো। এই এই রেশিওটা কমানোর তো আবার দুটো উপায়। এক হচ্ছে আমি যদি T1 টাকে বাড়াই T2 টাকে সেম রেখে, বা T1 টাকে সেম রেখে T2 টাকে কমাই, তাহলেও রেশিওটা কমবে, রাইট? তো এখানে জানতে চাইছে যে কোনটা বেশি ইফেক্টিভ। তো সেটাকে ডিডিউস করার জন্য, সেটাকে প্রুফ করার জন্য আমি ভাবতে পারি যে ডেল্টা টি অ্যামাউন্ট আমি কমাবো। কোনটা কমাবো? না, আমি T2টাকে কমাবো ডেল্টা টি অ্যামাউন্ট। তো সেই কমানো যদি আমি কমাই, তাহলে আমার ইটা 1 যে মডিফাইড এফিসিয়েন্সিটা হবে সেটা এটা হবে। আর আমি যদি ভাবি যে না, ডেল্টা টি অ্যামাউন্ট নিচের কন্টেন্টটাকে ডিনোমিনেটর থেকে বাড়াবো, তাহলে তাও বাড়াতে পারি, কিপিং T2 সেম। তো তাহলে সেই বাড়িয়ে আমার ইটা 2 হচ্ছে এই ফর্মুলা। এখন ইটা 1 মাইনাস ইটা 2 এটা যদি করি, তাহলে 1 মাইনাস দিস মাইনাস অফ দিস, তো তাহলে 1 গুলো কেটে গেল, তাহলে এই কন্টেন্ট মাইনাস এই কন্টেন্ট দাঁড়াচ্ছে। এখন সবগুলোই পজিটিভ ভ্যালু, এলসিএম করলাম, T1 টা গ্রেটার দ্যান T2, তার জন্য এইটাও পজিটিভ, ডেল্টা টি স্কোয়ারও পজিটিভ, এগুলো সবই পজিটিভ। তাহলে এগুলো পজিটিভ হওয়ার জন্য আমি বলতে পারি যে ইটা 1 ইজ গ্রেটার দ্যান ইটা 2। তো ইটা 1 যদি ইটা 2 থেকে বড় হয়, তার মানে আমার এই মেথডটা সাকসেসফুল। তার মানে আমার T2 টেম্পারেচারটা কমানোটা বেশি ইফেক্টিভ, কিপিং T1 কনস্ট্যান্ট, অ্যাজ কম্পেয়ার্ড টু T1 এর টেম্পারেচারটাকে বাড়ানো, রাইট? সো দিস ইজ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে। তো এই ডেরিভেশনটা অনেক সময় পরীক্ষায় থাকে এবং খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এই অঙ্কটা তো বললামই আগেও যে কার্নোটের যে হিটের সাথে টেম্পারেচারের যে প্রপোর্শনালিটি, তার উপরে বেস করা অঙ্ক। এটা সিম্পল একটা সিওপি ডিরাইভ করতে দেওয়া হয়েছে, এখানেও তাই। সব অঙ্কগুলোতেই মোটামুটি একই রকম ভাবে ওই যে বেসিক কনসেপ্ট ডিসকাশন করা হয়েছে, তার উপর বেস করেই এই অঙ্কগুলো হয়ে যাবে। আমি হিট ইঞ্জিন বা রেফ্রিজারেটর বা হিট পাম্প যেটা বলবে, তার ছবি এঁকে যদি আমি অ্যাকর্ডিংলি প্ল্যান করি যে কি কি গিভেন, তাহলে ওই বেসিক কনসেপ্টের উপর বেস করেই আমার প্রত্যেকটা অঙ্কই হয়ে যাবে। তাই এগুলো ডিটেল এক একটা করে অঙ্ক আমি ডিসকাস করে ভিডিওটার লেন্থ ইনক্রিজ করার কোনো মানে হয় না। এই কন্টেন্ট অলরেডি আমার স্টুডেন্টদের সাথে শেয়ার্ড আছে, তাই কোনো অসুবিধা নেই। এটা একটা ভালো এমসিকিউ দিয়ে আমরা ডিসকাশনটাকে শেষ করতে পারি। এখানে বলছে যে এ সাইকেল 1, 2, 3 এবং 3 থেকে আবার ব্যাক টু 1, এইরকম সাইকেল, যার 1 থেকে 2 প্রসেসটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার এক্সপানশন। কনস্ট্যান্ট প্রেসারে এক্সপানশন হচ্ছে, তারপরে দুটো 2 থেকে 3 আর 3 থেকে 1 এ একটা টার্ম কম্পালসারিলি রয়েছে, সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক, রিভার্সিবল অ্যাডিয়াবেটিক এক্সপানশন, ইরিভার্সিবল অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। অ্যাডিয়াবেটিক মানে কি? যেখানে হিট ট্রান্সফার হবে না। তো তাহলে বলতে চাইছি যে কোন স্টেটমেন্টটা ট্রু। এখানে আনসার যেটা হবে সেটা হচ্ছে যে এটা ইম্পসিবল সাইকেল। কারণ হচ্ছে এখানে একটা সাইকেল হতে গেলে
একটা জায়গা থেকে হিট নিয়ে অন্য আরেকটা জায়গা থেকে হিট রিজেক্ট করতে হবে, তবে গিয়েই নেট ওয়ার্ক আউটপুট পাবো। এই দুটো স্টেপ কম্পালসারি স্টেপ, রাইট? আর এখানে যে স্টেপস গুলো বলেছে তার দুটোতে অ্যাডায়াবিলিটি, মানে হিট ট্রান্সফারই নেই। তো হিট ট্রান্সফার যদি না হয়, সোর্স থেকে একটা জায়গায় হিট এলো, সিঙ্কেটে গেল, এই স্টেপ গুলোই যদি না থাকে, তাহলে সেটা সেকেন্ড ল ভায়োলেট করছে। তার জন্য কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্টকে ভায়োলেট করার জন্য এটা বেসিক্যালি ইম্পসিবল সাইকেল। তো এরকম কনসেপচুয়াল এমসিকিউ তো গেটেতে এক্সপেক্ট করতেই পারি, এবং সেরকম রয়েওছে। তো আমরা তাহলে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর যে কন্টেন্টের ওপরে ডিসকাশন, বেসিক মেথোডোলজি, বেসিক ফর্মুলেশনস, বেসিক কনসেপ্ট, সেগুলো নিয়ে যেটুকু ডিসকাস করার ছিল বললাম। তো এই ভিডিওতে এই পর্যন্তই। থ্যাংক ইউ অল।